নমস্কার। আজকে আমরা সেরিব্রাল প্যালসি এবং নিউরোমোটর ডিসঅর্ডারের উপরে কিছু কথা বলবো। সেরিব্রাল প্যালসি বা নিউরোমোটর ডিসঅর্ডারের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। তা ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা যেহেতু পালন করে, তা আমাদেরকে খুব মনোযোগ দিয়ে কিছু কিছু এক্সারসাইজেস সিলেক্ট করতে হয়। যে সেই এক্সারসাইজগুলো আমরা কীরকমভাবে সিলেক্ট করব, কী কী এক্সারসাইজেস করব, তার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া খুব ভালো। আমরা সচরাচর দেখতে পাই বাড়ির মানুষরা স্ট্রেচিং করছে টাইট স্ট্রাকচারকে, বা গড়পড়তে এক্সারসাইজ করাচ্ছে। সেই জিনিসগুলোর থেকেও কিন্তু আমরা একটা সম্পূর্ণ অন্য আঙ্গিক আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট ট্রিটমেন্ট, যেটা বোবাত কনসেপ্ট হিসেবেও বহু জায়গাতে পরিচিত। এই এক্সারসাইজের পদ্ধতির মাধ্যমে কিন্তু বহু সেরিব্রাল প্যালসি বা নিউরোমোটর ডিসঅর্ডারে ভুগে চলা বাচ্চারা কিন্তু দ্রুত সুস্থ হয়ে আসতে পারে। এই চিকিৎসার মূল যে ধাপটি হচ্ছে সেটা হচ্ছে গোল সেটিং। যে আমরা যখন একটা বাচ্চাকে এক্সারসাইজেস করাই তখন একটা গোল সেট করতে হয়। সেই গোলটাকে আমরা লক্ষ্যটাকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে শর্ট টার্ম গোল, খুব দ্রুত আমরা কীভাবে পাবো, একটা লং টার্ম গোল, যে আমরা ভবিষ্যতে কি পেতে চাইছি, তার হাঁটানো বা বাচ্চার হামাগুড়ি দেওয়া। কারণ দিনের শেষে এই যে সমস্ত সেরিব্রাল প্যালসি বাচ্চারা আমাদের কাছে আসে বা নিউরোমোটর ডিসঅর্ডার নিয়ে আসে, তাদের জেনারেল যে গ্রোথ বা ডেভেলপমেন্ট মাইলস্টোন সেটা কিন্তু ডিলেড হয়। অর্থাৎ যেরকম ব্যাপারে ধাপে ধাপে বাচ্চার হাঁটা আসে, যে বাচ্চা প্রথমে চিত হয়ে শুয়ে থাকবে, তারপরে পাশ ফিরে উপুর হবে, তারপরে বুক তুলবে, হামাগুড়ি দেবে, তারপরে সে ধীরে ধীরে দাঁড়াবে দেওয়াল ধরে, তারপর দেওয়াল ধরে ধরে পাশাপাশি হাঁটবে, এবং সর্বশেষে সে ইন্ডিপেন্ডেন্ট ওয়াক করবে। এই ধাপগুলো কিন্তু পরপর পরপর আসে। এর মধ্যে কোনো একটা জিনিস যদি সময়ের সাথে না হয়, যেরকম একটা মানুষের যে প্রপার নেক কন্ট্রোল না হয়, এটাই বাচ্চার, বা একটা বাচ্চা 6 মাস বা 9 মাস বয়স হয়ে গেল, তার যদি নেক কন্ট্রোল না হয়, তার যদি সোশ্যাল স্মাইল না আসে, বা তার ফাইন মোটর মুভমেন্ট কোনো কিছু গ্রিপ করতে পারছে, যেমন ফাইন মোটর মুভমেন্টেরও একটা নির্দিষ্ট সময় থাকে, যে একটা বাচ্চা একটা নির্দিষ্ট সময়তে হাতে করে পেন ধরবে বা ব্লক ধরবে বা খেলনা ধরবে, বয়সে যেহেতু খেলনাগুলো করবে না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভীষণ গুরুত্ব দিতে হবে যে বাচ্চাটি কি সময় থেকে পিছিয়ে পড়ছে না, তার ডেভেলপমেন্টের সময় থেকে পিছিয়ে পড়ছে না। যদি সে ডেভেলপমেন্টের যে অ্যাভারেজ সময় থেকে পিছিয়ে পড়ে, তাহলে কিন্তু দ্রুত অবশ্যই একজন যারা পেডিয়াট্রিক ফিজিওথেরাপির আঙ্গিকে বাচ্চাকে ট্রিটমেন্ট করে তাদের সাথে কনসাল্ট করা উচিত। তা যে প্রসঙ্গে ফিরে আসা, যে নিউরো ডেভেলপমেন্ট টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে একটা বাচ্চাকে দ্রুত সারিয়ে তুলতে পারি, আমরা এনডিটিরই একটা প্রসঙ্গ তুলে ধরছি। এই এনডিটি অ্যাপ্রোচ বার্থা বোভাত এবং তার হাজব্যান্ড কার্ল বোভাত দুজনে মিলে আমাদের সামনে প্রথমে তুলে ধরেছিলেন এনডিটি। এবং সেই এনডিটি অ্যাপ্রোচের বেসিক্যালি কিছু কিছু দিক আছে। সেই দিকটা কি? সেই দিক হচ্ছে, প্রাথমিকভাবে আমরা নিউরোমোটর অ্যাসপেক্টে দেখি বাচ্চার, যে সেই নিউরোমোটরের দিকে বাচ্চাটির কি সমস্যা আছে। সেক্ষেত্রে মাসেলগুলোর মধ্যে যে কোঅ্যাক্টিভেশন, ধরুন হিপ জয়েন্টের যে মাসেল আছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, অ্যাবডোমিনাল মাসেল, হিপে রোটেটার, হিপ জয়েন্টের ইন্টারনাল রোটেটার, এক্সটার্নাল রোটেটার, সেই মাসেলগুলোর মধ্যে কীরকম কোঅর্ডিনেশন আছে সেইগুলো আমাদের দেখতে হয়। তাছাড়াও দেখতে হয় যে তার ট্রাঙ্ক মাসেলের ক্ষেত্রে কি আছে সমস্যা, নিউরোমোটর সমস্যা, বা তার সার্ভাইকাল নেকের যে সার্ভাইকাল নেকের ফ্লেক্সার এবং এক্সটেনশনের মধ্যে কোনো কোঅ্যাক্টিভেশনের সমস্যা আছে কিনা। উদাহরণস্বরূপ আরও আমরা এগোতে পারি মাস্কুলার স্কেলেটাল, যে মাস্কুলার স্কেলেটালে মাসেলের স্ট্রেংথ ঠিক আছে কিনা। বাচ্চাটির হয়তো মাসেলের স্ট্রেংথ ঠিক নেই, সেক্ষেত্রে স্ট্রেংথটা ম্যানুয়াল মাসেল টেস্টিংয়ের মাধ্যমে আমাদেরকে চেক করে দেখতে হয়। অথবা পশ্চারাল মাসেলগুলোর এন্ডুরেন্স ঠিক আছে কিনা, বা রিব কেজ কিন্তু খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা করে নিউরো ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তাই রিব মোবিলিটি ঠিক আছে কিনা এবং নি জয়েন্টের স্ট্রেংথ ঠিক আছে কিনা। এর বাইরে চলে আসতে হয় কিন্তু আমাদের সেন্সারি বা পারসেপচুয়াল ফ্যাক্টরের দিকে। তার প্রোপিওসেপশন, অর্থাৎ তার জয়েন্ট পজিশন সেন্স ঠিকঠাক আছে কিনা, সে যে গোড়ালিটা বা পায়ের পাতা মাটিতে ঠেকাচ্ছে সে বাচ্চাটি বুঝতে পারছে কিনা, তার জয়েন্টটা সঠিক জায়গায় পড়ছে কিনা। এর বাইরে গিয়ে তার টাচ, ভিজুয়াল, অর্থাৎ সে স্পষ্ট ঠিকঠাক করতে পারছে কিনা, বা তার চোখের দৃষ্টিশক্তি কেমন আছে, সেগুলোও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। ট্রিটমেন্টের দিক থেকে আমাদের কিন্তু তিনটে জিনিসে ভীষণ গুরুত্বপূর্ণ রাখতে হয়। একটা হচ্ছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ তার ট্রাঙ্কের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। পশ্চারাল কন্ট্রোল, বাচ্চা তার পশ্চারটাকে সঠিকভাবে কন্ট্রোল করতে পারছে কিনা, এবং তার যে
মোবিলিটি সিস্টেম, যে বাচ্চার মোবিলিটি সিস্টেম ঠিক আছে কিনা, তার কোনো আদৌ স্টিফনেস আছে নাকি উইকনেস আছে নাকি তার মাসেলের গ্রুপগুলোর মধ্যে কোঅ্যাক্টিভেশন ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদেরকে দেখে নিতে হয়। এরপরে চলে আসতে হয় ট্রিটমেন্টের আমরা গোল সেটিং করা হয়, যে গোল সেটিংটাকে আমরা কী করে প্রোগ্রেস করব। সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের ট্রিটমেন্টের গোল সেটিংকে কিন্তু প্রয়োজন মাফিক চেঞ্জ করতে হতে পারে, যে কিভাবে আমরা আমাদের যে গোলটাকে অ্যাচিভ করব সেই হিসেবে আমাদের কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই। এনডিটি কিন্তু কখনো প্যাসিভ ফিজিওথেরাপি নয়, যে বাচ্চা শুয়ে আছে ফিজিওথেরাপিস্ট করে যাচ্ছে। এনডিটি নিউরো ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু বাচ্চার অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ বাচ্চা ফিজিওথেরাপিস্টের সাথে তাল মিলিয়ে অ্যাক্টিভিটিগুলো করবে। কারণ যতক্ষণ প্যাসিভ মুভমেন্ট হবে মাসেলের কোনো কন্ট্রোল বা মোটর কন্ট্রোল কখনো হবে না, যদি না বাচ্চা অ্যাক্টিভিটি করে। অ্যাক্টিভিটিগুলোকে একটা প্লেফুল ম্যানারে দিতে হবে, টার্গেট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি দিতে হবে, যেখানে আমরা শর্ট টার্ম গোল থেকে ধীরে ধীরে লং টার্ম গোলে যাই। এরই প্রসঙ্গে একটা প্রসঙ্গক্রমে একটা কথা বলা, যে নিউরো ডেভেলপমেন্ট কিন্তু গোল সেটিং কিন্তু করতে হয় স্মার্ট গোল। স্মার্টের এস হচ্ছে ভীষণ স্পেসিফিক একটা গোল রাখতে হবে, যেটা আমরা একটা অ্যাচিভ করতে পারবো। মেজারেবল, এমন একটা লক্ষ্য রাখতে হবে যেটা মেজার করা, যে সে বাচ্চাটি কত ডিগ্রি হাত তুলতে পারছিল, বা কথায় কথায় ধরে নিন সে সামনে কতটা ঝুঁকতে পারছিল, এখন কতটা ঝুঁকতে আরও বেশি পারছে। এ হচ্ছে অ্যাচিভেবল, আদৌ সে অ্যাচিভ করতে পারছে কিনা। আর হচ্ছে রিয়েলিস্টিক, এমন কোনো আমরা লক্ষ্য রাখবো না যেটা রিয়েলিস্টিক নয়। ধরুন কোনো বাচ্চা ডায়াপ্লেজিয়া, অর্থাৎ পাগুলো সিজার করে কাঁচির মতো হয়ে আছে, তাকে আমরা হঠাৎ করেই 1 মাসের মধ্যে হাঁটাতে পারবো না, তাকে আমাদের রিয়েলিস্টিক একটা গোল রাখতে হবে। আর একটা হচ্ছে টি হচ্ছে টাইম ফ্রেম। এক্সারসাইজ কিন্তু টাইম ফ্রেমের মধ্যে করতে হয়, যে অনন্তকাল ধরে আমরা একটা বাচ্চাকে এক্সারসাইজেস করাচ্ছি, তার কোনো গোল সেটিং করিনি, সেটা কিন্তু হবে না। যে বহু ক্ষেত্রে আমরা দেখি হ্যামস্ট্রিংয়ের স্ট্রেচিং চলছে বা অন্য মাসেলের স্ট্রেচিং চলছে মাসের পর মাস, এটা কিন্তু ঠিক নয়। কারণ গোল সেটিং যদি না হয় তাহলে কিন্তু আমরা কখনো বাচ্চাকে নেক্সট স্টেপে নিয়ে যেতে পারবো না। এবার পুরোনো প্রসঙ্গে ফিরে আসা, সেটা হচ্ছে যে প্রোগ্রেশন আমরা কী করে করব, যে হ্যান্ডেলিং করা বাচ্চাকে সঠিকভাবে এবং গ্র্যাজুয়ালি কিন্তু ডিফিকাল্ট টাস্কের দিকে বাচ্চাকে নিয়ে যাওয়া। যে বাচ্চা আগে ধরুন হাঁটতে পারতো না, তাকে আমরা ওয়াকার, তারপরে ধীরে ধীরে স্টেপার, তারপরে ধীরে ধীরে স্টেয়ার ক্লাইম্বিং, এইভাবে ধীরে ধীরে তাকে কমপ্লেক্স অ্যাক্টিভিটিতে এনগেজ করা। এর বাইরে চলে আসছে যে আমরা যখন থেরাপিউটিক হ্যান্ডেলিং করব, একটা বাচ্চাকে যখন আমরা থেরাপিউটিকলি হ্যান্ডেলিং করব, তখন 3টে জিনিসের দিকে ভীষণ গুরুত্ব রাখতে হবে। একটা হচ্ছে কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট, ফ্যাসিলিটেশন এবং ইনহিবিশন। কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে ফিজিওথেরাপিস্টের হ্যান্ড প্লেসমেন্ট, ভীষণ ক্রুশিয়াল হচ্ছে ফিজিওথেরাপিস্টের হ্যান্ড প্লেসমেন্ট। সে কোথায় ধরবে, সে জয়েন্টে ধরবে নাকি জয়েন্টের মাসেলে ধরবে। সেকেন্ড হচ্ছে মাসেলকে অ্যাক্টিভেশন, অর্থাৎ যে ফ্যাসিলিটেশন, যে কোন মুভমেন্টটা খুব ইজিলি আমরা পেতে পারি, যে কি এক্সারসাইজ করালে খুব দ্রুত আমরা আমাদের ডিজায়ার্ড মুভমেন্টটা পেতে পারি। এবং হচ্ছে ইনহিবিশন, বহু ক্ষেত্রে কি হয় যে অ্যাটিপিক্যাল পশ্চারের ক্ষেত্রে বাচ্চা একটা প্যাটার্ন নিয়ে ফেলে, যে সবসময় একটা মাল্টি জয়েন্ট, অনেক কটা জয়েন্টকে একসাথে এনগেজ করে ফেলে, যেটা হয়তো প্রয়োজন নেই। তো একটা সিঙ্গেল জয়েন্ট মুভমেন্টের মাধ্যমেই করতে পারবে। ধরুন সে একটা জলের গ্লাস ধরতে যাচ্ছে, এটা খুব সহজেই আমরা একটা মিনিমাম শোল্ডার, মিনিমাম এলবার, হাতের প্রিহেনশন মুভমেন্ট করে পেতে পারি, কিন্তু সে গোটাটাকেই একটা স্টিরিওটাইপ মুভমেন্ট নিয়ে নিচ্ছে। সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই 3টে জায়গা যদি আমরা সঠিক রাখতে পারি, কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আমাদের ফেসিলিটেশন এবং ইনহিবিশনের পয়েন্ট, তাহলে কিন্তু সহজেই এক্সারসাইজের মাধ্যমে বাচ্চা দ্রুত ফিরে আসে। পরিশেষে আরও একটা জিনিসকে আমাদের গুরুত্বপূর্ণ রাখতে হয়, যে শুধু এক্সারসাইজ করালে একটা বাচ্চার কিন্তু হাঁটা চলা বা মুভমেন্ট নাও আসতে পারে। এর বাইরে গিয়ে তার বাচ্চাটা সাইকোলজিক্যাল ইস্যুস থাকতে পারে, তার ইমোশন, ফিয়ার, তার বহু ক্ষেত্রে অ্যাডাপ্টেশন, এইগুলো কিন্তু মাথায় রাখতে পারে। সেক্ষেত্রে দরকার হলে ফিজিওথেরাপিস্টের সাথে কোঅগনিটিভ থেরাপিস্ট বা সেন্সারি ইন্টিগ্রেশন নিয়ে যে সমস্ত থেরাপিস্টরা কাজ করেন, এসআই, অকুপেশনাল থেরাপিস্ট, সামগ্রিকভাবে এবং স্পিচ থেরাপিস্ট, সবাই একটা আমব্রেলা ফর্মে এই রিহ্যাবিলিটেশন কিন্তু চলতে হয়। যে শুধু ফিজিওথেরাপি করলে একটি বাচ্চা হাঁটবে, তার সেন্সারি মোটর সমস্যা আছে, কিন্তু আমরা সাইকোলজিক্যাল ইস্যুতে কোনোভাবে কাজ করছি না। বাচ্চাকে হাজার ফিজিওথেরাপি করালেও বাচ্চা কিন্তু কোনোভাবেই তার ফিজিওথেরাপিস্টের সাথে প্লেফুল ম্যানারে অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে না।
সুতরাং একটা আমব্রেলা কেয়ার লাগে এই বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চারা ভীষণ সেন্সিটিভ হয় এই বাচ্চারা, এবং যদি সঠিকভাবে আমরা এদেরকে ট্রিটমেন্ট করতে পারি, এই জায়গাগুলোকে তুলে ধরতে পারি, তাহলে ডিসেবিলিটি বা ডিগ্রি অফ ডিসেবিলিটি কিন্তু অনেকটা কমে যায়, এবং বহু বাচ্চা উইদাউট ওয়াকার বা উইদাউট অ্যাপ্লায়েন্সেস সে কিন্তু হাঁটতে পারে।